সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই। আজকে এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি কৃতজ্ঞ। যদিও আমার আসলে এখানে কথা বলার মতো যোগ্যতা এখনো তৈরি হয়েছে বলে আমি মনে করি না। 8 দিন অফিস করেছি, বোঝার চেষ্টা করছি, আপনাদের মতো মানুষদের কাছে শেখার চেষ্টা করছি। তো আশা করি এখানে এসে আমার কিছুটা জ্ঞান বৃদ্ধি পেল এবং অনেকগুলো জিনিস যা আমি মনে মনে অনেকটা ভেবে রেখেছিলাম, ভাবা শুরু করেছিলাম, তার একটা দিশা আমি অনেকটা এখানে এসে পেতে যাচ্ছি, পাচ্ছি, আরো হয়তো পাবো। এই জন্য নিজের কাছে মানে খুব ভালো লাগা কাজ করছে। তো সেজন্য বিশেষ ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। আপনাদের এই আয়োজন দেখে খুবই ভালো লাগছে যে বই নিয়ে বা বইকে ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা এত তৎপর, এত বছর ধরে, কেউ কেউ দীর্ঘদিন ধরে এই জায়গায় কাজ করছেন, কিভাবে প্রত্যন্ত অঞ্চলের কিশোর কিশোরী, তরুণ তরুণী বই পড়তে পারে এবং ভালো বই পড়তে পারে। আমার ধারণা আপনাদের এই কাজের কারণেই অনেকটা পাঠক এখনো বাংলাদেশে তৈরি হয়েছে এবং অনেকটা ভালো বই পড়ার আগ্রহ তাদের মধ্যে এখনো রয়ে গেছে। কারণ আমি এই অল্প একটু সময়ের মধ্যে যেখানে গিয়ে যেই পর্যায়টায় আমি আমার কাজটা শুরু করলাম, সেখানে আসলে নতুন পরিকল্পনার দিকে যাওয়ার মতো কোনো ফুরসত এখনো আমি পাইনি। আমি শুধু বোঝার চেষ্টা করছি কিভাবে নতুন পরিকল্পনার দিকে যাব। কিন্তু তার আগে কিছু তো কাজ ছিল। যেন আপনারা জানেন যে জাতীয় গ্রন্থকেন্দ্রের একটি কাজ হচ্ছে যে অনুদান প্রাপ্ত বইগুলোকে বিভিন্ন লাইব্রেরির মধ্যে ছড়িয়ে দেয়া। তো সেই কাজটির একদম শুরুর দিনে আসলে আমি গিয়ে ওখানে বলা যায় উপস্থিত হয়েছি ওই সপ্তাহটায়। তো শুরুতেই এখন এই বইগুলো তো আগেই নির্বাচিত, অলরেডি বিগত সরকারের আমলে নির্বাচিত। তো আপনারা বুঝতেই পারছেন যে সেখান থেকে আমাকে শুরু করতে হলো যে কোন বইগুলো আসলে বিতরণযোগ্য আর নয়। তাহলে এই তালিকাটি কিন্তু খুবই বড়, যেটা আপনারা জানেন যে এতদিন জাতীয় গ্রন্থকেন্দ্রকে আসলে ঠিক কি কাজে ব্যবহার করা হয়েছে। যেহেতু আমরা এখানে এসেছি আজকে কি বলতে যে রাষ্ট্র সংস্কার কিভাবে করা যায় এখন পাঠ্যাগারকে, এটা আমাদের বিগত সরকারও খুব ভালোভাবে বুঝেছিলেন। যে কারণে তারা যা বলতে চান, তারা যা জানাতে চান, তাদের যে লেখনী, তাদের যে কথা, সেইটা তারা ছড়িয়ে দিতে চাইতেন, ব্যবহার করতেন জাতীয় গ্রন্থকেন্দ্র। এর মাধ্যমে খুব সহজেই প্রত্যন্ত অঞ্চলে এত মোটা মোটা যাদেরকে আমরা প্রতিদিন টেলিভিশনে দেখতাম খবরের, কিন্তু আমরা জানি না তাদের লেখা অনেক মোটা মোটা বই ছিল, অনেক, যেটা আমিও জানতাম না। তো অনেক অদ্ভুত ধরনের বই, এমনকি মাত্র একটা পাঠাগার পায় 50,000 টাকার বই, সে জায়গায় তাদের এক একটা বইয়ের দাম 15,000 থেকে 30,000 টাকা পর্যন্ত আমি পেয়েছি। তো এই যে একটা আমরা যখন 1,000 কোটি টাকার কথা শুনি অবিশ্বাস্য লাগে। তো জাতীয় গ্রন্থকেন্দ্র এত ছোট্ট একটা প্রতিষ্ঠান, সেখানে যে পরিমাণ হিসাবটা আমি পেলাম, তাতে আসলে ওই 1,000 কোটি কথাটা বিশ্বাস করা আমার জন্য সহজ হয়েছে। তো প্রথমেই আমি বলছি যে এবার আসলে কেউই 50,000 টাকার বই পাচ্ছেন না এই জন্য যে আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব দেয়া, কিন্তু যেগুলো সম্ভব না সেগুলো আমাদেরকে বন্ধ করতে হয়েছে। এটা ছিল প্রথম কাজ। এরপর আমি আগামী বছরের দিকে তাকিয়ে আছি, যেটা নিয়ে শফিক সাহেব এবং আমার অত্যন্ত প্রিয় ফিরোজ ভাই, ওনারা দুজন যেটা বললেন যে কিভাবে তালিকাটা হওয়া উচিত, কমিটিটা কিভাবে হওয়া উচিত, এই জিনিসগুলো আসলে শুরুর থেকেই এগুলো আমার মাথায় চলছে এবং এগুলো নিয়ে আমি নিত্য নতুনভাবে ভাবার চেষ্টা করছি। আমি অত্যন্ত আশাবাদী যে আমার সময়সীমা 2 বছর, এই সময়ের মাঝামাঝির দিকে গিয়ে হয়তো বা আমি কিছু হলেও আমি যে কারণে ওখানে আমাকে বসানো হয়েছে, যে উদ্দেশ্যেই হোক না কেন, আমি যদি কিছুটা হলেও সংস্কার করতে পারি আমি নিজেকে ধন্য মনে করব। এখন সেক্ষেত্রে প্রথম যেটা আমার কাছে মনে হলো যে আমরা এখানে বসে, সেটা কমিটিটা যেরকমই হোক পরে, এখানে বসে আমরা ঠিক করব যে অনেক প্রত্যন্ত অঞ্চলের একটা কিশোর কিশোরী বা তারা কি বই পড়বে,
এটা শুধু আমরা ঠিক করলেই হবে? যেমন আমি যেহেতু ব্যবসায় প্রশাসনের ছাত্র, আমি যদি এভাবে ভাবি যে আমি যেই জিনিসটা তৈরি করব অ্যাজ আ ম্যানুফ্যাকচারার, আমি যদি একটা প্রোডাক্ট তৈরি করি, আমি কি জোর করে কাউকে কেনাতে পারবো? আমাকে জানতে হবে সে আসলে কি কিনতে চায়, তার আসলে কোন প্রোডাক্টের দরকার। তাহলে আমার পরিকল্পনার একটা দিক হচ্ছে যে আমি ওই এন্ড থেকে জানতে চাইবো যে পাঠকের কি চাহিদা আছে এবং পাঠকের যে অবস্থান, তার যে পরিস্থিতি, সেখানে আসলে কি ধরনের বই আমি সবচেয়ে বেশি তার হাতে তুলে দেব। এখন সেক্ষেত্রে এমন হতে পারে সে তার চাহিদার কথা পুরোপুরি জানে না, সেজন্য আমার গবেষক একটা গ্রুপ অবশ্যই থাকবে যারা কিনা বলে দিতে পারে যে এই বইটি তাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। তাহলে ওই যে আমাদের কমিটি নিয়ে কথা হলো, যেটাতে ভাই বললেন যে একজন অন্য মন্ত্রণালয় থেকে এসে কমিটির মেম্বার হচ্ছেন, এই বিষয়টি অলরেডি আমার চোখে পড়েছে। দেখা যাচ্ছে যে তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি কি বই পড়েন, উনি উত্তর দিচ্ছেন যে আমি কলেজে থাকতে বই পড়তাম, পরে আর সময় পাইনি। তাহলে গত 25, 30 বা 35 বছরে কি সাহিত্য হয়েছে, কি গবেষণা হয়েছে, কি প্রবন্ধ লেখা হয়েছে, কি চলচ্চিত্রের বই হয়েছে, তা উনি কিভাবে জানবেন? আপনি যদি ওনার হাতে ক্যাটালগ তুলে দেন, উনি নির্বাচন করতে পারবেন না। তাহলে আমার লাগবে এগুলো জানে এরকম মানুষ। তাহলে এইখান থেকে আমি আমার চিন্তাটা শুরু করেছি। আমি খুবই বিনীতভাবে আপনাদের অনুরোধ করব যে আপনারা একটু ধৈর্য ধরবেন আগামী বছরের জন্য, যে যেন আমি আমার পরিকল্পনাগুলো আমার জাতীয় গ্রন্থকেন্দ্রের খুব ছোট্ট একটা কমিটি, যারা খুব অল্প কয়েকজন মানুষ, 5-6 জন মানুষ মিলে আসলে বিপুল পরিমাণ কাজ করেন, তাদেরকে মানে তারা কাজ করতে খুবই আগ্রহী, কিন্তু হয়তোবা তারা কাজের স্কোপ পাননি, তারা যথেষ্ট সুযোগ পাননি কাজ করার। তো এখন তাদেরকে নিয়ে আমি যেন এই একটা ভালো একটা পরিকল্পনা করে বাস্তবায়নের দিকে যেতে পারি। একটু ধৈর্য ধরবেন এবং আমাকে ভালো পরামর্শ, যথেষ্ট যেগুলো করা দরকার সেই কাজগুলোর একটা তালিকা আপনারা মানে এখানে তো পাচ্ছি, আরও যদি পরেও যদি আমাকে দিতে চান আপনাদেরকে আমি স্বাগতম জানিয়ে রাখলাম। আর যেটা বলতে চাই যে বই বাছাই একটা কাজ, এরপর হচ্ছে বিভিন্ন রকম সভা, সেমিনার, ওয়ার্কশপ, এগুলো আয়োজনের ব্যাপারে আমরা প্রচুর উৎসাহ বোধ করছি। আস্তে আস্তে ধীরে ধীরে আমরা এই কাজগুলোর দিকে যাব। আরেকটা হচ্ছে যে একটা পত্রিকা প্রকাশ করে জাতীয় গ্রন্থকেন্দ্র, এই পত্রিকাটিকে নতুন আঙ্গিকে কিভাবে অনেক বেশি পাঠযোগ্য এবং স্কুল কলেজ, সারা বাংলাদেশের স্কুল কলেজকে আকর্ষণ করে এরকম কিছু বিষয় আশয় দিয়ে আমরা যেন প্রতিষ্ঠানগুলোকে আমাদের সাথে এই বই পত্রিকার মাধ্যমে আমাদের সাথে আনতে পারি, সেই ব্যাপারে আমার কিছু চেষ্টা থাকবে। আর আসলে বইকে নানান উদ্দেশ্যেই তো আমরা ব্যবহার করতে পারি। আমি এ পর্যন্ত যে কটা লাইব্রেরি আমাদের ওখানে এক সপ্তাহে একটা বিভাগের লাইব্রেরি এসেছিল বই নিতে, তাদের কাছে আমি সরাসরি গিয়ে তাদের সাথে কথা বলেছি। তারা বলেছে তাদের অনেক সাহিত্যের পাঠক আছে, তাদের স্কুল কলেজের যে উঠতি তরুণ তরুণীরা সাহিত্য পড়তে চায়, কিন্তু তাদের কাছে যথেষ্ট সাহিত্য নেই। ঠাকুরমার ঝুলি কিংবা রবীন্দ্রনাথ ঠাকুর বিভূতিভূষণের পরে এই গত 10-15 বছরে যারা লিখেছেন বা গত 30 বছরে যারা লিখেছেন, তাদের কোনো অস্তিত্ব এখানে এই তালিকার মধ্যে পাচ্ছি না। তাহলে প্রথম কাজ হবে সেই বইগুলোকে কিভাবে পাঠানো যায়, কত দ্রুত করা যায়, এই ব্যাপারগুলো দেখা। এরপরে আরো কিছু উচ্চাভিলাষী পরিকল্পনা আছে, যেমন আমাদের যে পাঠাগারটা আছে, জাতীয় গ্রন্থকেন্দ্র যে একটা প্রতিষ্ঠান, এটা কয়জনে জানে? আমার এখান থেকে সারা বাংলাদেশে যত বই প্রকাশিত হবে তার ইনফরমেশন যেন আমি দিতে পারি, এই বিষয়ে কি করা যায় এটা নিয়ে ভাবো। তাহলে যেন মানুষ একটা ওয়েবসাইটে ঢুকে বই সম্পর্কে একটা ইনফরমেশন পায়, তা না পেলে অ্যাটলিস্ট একটা অংশ থাকবে যারা কিনা ওই তথ্যটা দিতে অপারগ হবে না।
এরকম একটা অবস্থা তৈরি করা যে বই সংক্রান্ত যাবতীয় তথ্য আমার কাছে থাকবে প্রতিষ্ঠান হিসেবে। এরপরে আমাদের কাছে অনেক বই আছে যার আর্কাইভাল ভ্যালু আছে, সেগুলোকে প্রদর্শনের ব্যবস্থা করা, সেগুলোকে সংরক্ষণের ব্যবস্থা করা, এগুলো কাজ আছে। এরপরে আরেকটা পরিকল্পনা আছে, জানি না কতদূর করতে পারবো, সেটা হচ্ছে আমাদের যে গ্রন্থাগারটি আছে কিংবা তার সাথে আরো যোগ করে এটাকে কিভাবে অনলাইন গ্রন্থাগার করা যায়, যেন প্রত্যন্ত অঞ্চল থেকে কারো পক্ষে এখানে এসে বসে পড়া সম্ভব হচ্ছে না, কিন্তু পৃথিবীতে এরকম অজস্র লাইব্রেরি আছে যেটা যে কোনো জায়গা থেকে আপনি অনলাইনে সেটার মধ্যে ঢুকে তার যে কোনো বইকে ডাউনলোড করে তারপরে কিংবা একটা ন্যূনতম একটা ভ্যালু ওখানে পরিশোধ করে টাকা দিয়ে তারপরে আপনি বইটি পড়তে পারেন। হয়তো কিছু বই সেখানে ফ্রি থাকতে পারে, কারণ আমাদের এখানে কপিরাইট ল আছে, সেটা নিয়ে আমাদের ডিল করতে হবে এবং কপিরাইট লকে মানে ল মেনে কিংবা আমাদের কিভাবে আমাদের দেশের জন্য কপিরাইট ল এর কোন জায়গায় কতটুকু আমাদের গ্রন্থাগারদের জন্য কতটুকু পরিবর্তন আনা সম্ভব, এগুলো নিয়ে ভাবতে হবে। এগুলো নিয়ে নতুন করে আসলে একটা খসড়া তৈরি করে তারপর আমাদের এগোতে হবে। তো বাজেটের যে ব্যাপারটা সেটা সত্যি খুবই দুঃখজনক যে এবছরও দেখলাম যে 5 কোটির মতো বাজেট ছিল, যেটা তাও যদি 5 কোটির বই আসলে সবার হাতে যেত তাহলে অনেক ভালো হতো। কিন্তু এটা যেটা হয় যে ওই আত্মীয় স্বজনের বই, এত নিম্নমানের বই, যেটা কিনা আমাদের নীতিমালায় আছে যে 20% বই আমরা জাতীয় গ্রন্থকেন্দ্র নির্বাচন করতে পারবো না, এটা নির্বাচন করবে মন্ত্রণালয়। তাহলে তখন 20% কিন্তু একটা বড় শতাংশ, 20% বাজেটের বই ওনারা ওনাদের মতো করে নির্বাচন করবেন এবং এটা কে নির্বাচন করছে সেটার কোনো হদিস কোথাও থাকবে না। তারপরে 20% বাজেট আপনাদেরকে যেটা দেওয়া হয় সরাসরি অ্যাকাউন্টে, সেই বাজেটটা মন্ত্রণালয় থেকে সরাসরি লাইব্রেরিতে চলে যায়। সেই লাইব্রেরির কতটুকু অস্তিত্ব আছে এগুলো নিয়ে কাজ করার আছে। তাহলে অনেকগুলো কাজ আমার সামনে, আশা করি যে আমি একে একে কাজগুলোতে হাত দিব এবং আপনারা পাশে থাকলে, আপনারা সাহায্য সহযোগিতা করলে, ধৈর্য ধরলে আশা করি যে অনেকগুলো কাজেই হয়তো বা আমি সফল হতে পারবো। আর আপনারা এখানে আজকে আমাকে ডেকেছেন এবং এত সুন্দর এই আলোচনাটা আমার শোনার সৌভাগ্য হচ্ছে, এটার জন্য আমি সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ। আর যে প্রস্তাবনাগুলো এখানে পেয়েছি মূল বক্তব্য থেকে, সেই প্রস্তাবনাগুলো আমার সাথে থাকলো একটা গাইডলাইনের মতো। আমি অবশ্যই এগুলোকে কতটুকু এর জন্য কি করতে পারি সেই বিষয়ে আমার সাথে যারা আছেন, যাদের সাথে একসাথে কাজ করছি, সবার সাথে বসবো এবং পারতপক্ষে যতটা বাস্তবসম্মত হয় সেভাবেই ব্যবস্থা গ্রহণের চেষ্টা করব। অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমাদের